প্রিন্সিপাল অফ রিক্রুটমেন্ট অ্যান্ড প্র্যাকটিস অফ রিক্রুটমেন্ট। প্রিন্সিপাল অর্থাৎ নীতি, প্র্যাকটিস অর্থাৎ পদ্ধতি। এজেন্ট রিক্রুটমেন্ট যে কোনো টিমের লিডারের সবচেয়ে বড় দায়িত্বগুলির মধ্যে একটি। কারণ যদি টিম তৈরি না করতে পারা যায়, সেই টিমকে সেরার সেরা করব কি করে? গুটি কয় এজেন্টকে নিয়ে দুর্দান্ত পারফর্ম করা যায় না। কোয়ালিটি অবশ্যই মেনটেন হয়, কিন্তু দুর্দান্ত পারফর্ম করা যায় না। আর একটা টিম সব সময় চাইবে যে আমি নাম্বার ওয়ান হব। আপনিও যদি চান যে আমি নাম্বার ওয়ান হব, তাহলে মনে রাখবেন, নাম্বার অফ এজেন্টস আর দ্য পিলার অফ ইয়োর সাকসেস। আর সেই জায়গায় দাঁড়িয়ে এজেন্ট রিক্রুটমেন্ট প্রতিটা টিম লিডারের সবচেয়ে বড় অথচ সবচেয়ে কঠিন কাজ। আর আপনি দেখবেন আপনার যা সময় সারাদিনে দিচ্ছেন, তার মধ্যে মেজরিটি টাইম আপনাকে রিক্রুটমেন্টে দেয়া দরকার বা দিচ্ছেন। তো এজেন্ট রিক্রুটমেন্টের জায়গায় দাঁড়িয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই এবং সেটা রিক্রুটমেন্ট প্রিন্সিপাল এবং রিক্রুটমেন্ট প্র্যাকটিসের দ্বারা কিভাবে আমরা সমাধানের জায়গায় যেতে পারি, তার একটা স্বল্পস্থায়ী সেমিনার ক্লাস আজকে। আমি আপনার বন্ধু, লেখক, প্রশিক্ষক পল্লব কুমার মান্না, জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা মানুষ মাত্রেই আমরা পশুর থেকে অনেক বেশি শক্তিশালী। তার কারণ আমাদের ব্রেন রয়েছে, যাকে আমরা মন এবং মস্তিষ্ক বলে চালাই বা এটাকে আমরা ব্যবহার করি। আর তার সাথে আমাদের হাত, পা, চোখ, ইন্দ্রিয়, সেগুলোকেও আমরা ব্যবহার করি। যেখানে অন্যান্য পশু পাখি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শারীরিক কাজ করেন। আমরা শারীরিক এবং মানসিক দুটো কাজই করি। আর বলা হয় যে প্রতিটা কাজের পিছনে আপনার চিন্তা দায়ী। অর্থাৎ আপনি যা কিছু করছেন, যেভাবে করছেন, সেই কাজ এবং কাজের পদ্ধতি সবটাই কিন্তু আপনার চিন্তার ফলে হচ্ছে। তাই প্রিন্সিপালস অফ রিক্রুটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্র্যাকটিস অফ রিক্রুটমেন্ট। বাট ইট ইজ নট দ্যাট শুধু প্রিন্সিপালস অফ রিক্রুটমেন্ট থাকবে, প্র্যাকটিস অফ ইন্স্যুরেন্স কিছু করবেন না। দুটোই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন, প্রথমটার দ্বারা দ্বিতীয়টা চালিত হবে, প্রথমটার দ্বারা দ্বিতীয়টা চালিত হবে এবং দ্বিতীয়টার ফিডব্যাকের দ্বারা প্রথমটাকে পরিবর্তনও করতে হবে। আমাদের সামনে কি কি বাধা থাকে? প্রথম বাধা, যে রিক্রুটমেন্ট আমরা কোথা থেকে করব, খুঁজে পাই না। এখনকার ইয়াং জেনারেশন বা বিভিন্ন জেনারেশনে যখন আমরা এলআইসির এজেন্সির কথা বলছি, তখন সেটাকে খুব বেশি আকর্ষণীয় করতে পারি না। আর কি, আমরা অনেক সময় অনেক ভুল মানুষকে আমাদের টিমে জয়েন করিয়ে ফেলি। অর্থাৎ তিনটে মেজর জায়গা যেখানে আমরা প্রায় প্রত্যেকে সমস্যায় পড়ি। যে রিক্রুটমেন্ট আমরা কোথায় করব, কিভাবে করব, সমেত বুঝতে পারি না। এবং দ্বিতীয়, এলআইসি এজেন্সির প্রফেশনটাকে আমরা আকর্ষণীয় করতে পারি না বা আকর্ষণ দিয়ে তাদেরকে টানতে পারছি না বিরাট সংখ্যায়। এবং আরেকটা জিনিস যেটা বললাম, অনেক সময় আমরা ভুল মানুষকে আমাদের টিমে এনে ফেলি, যাতে করে আমাদের তৈরি হওয়া টিমও অনেক সময় ভুল পথে পরিচালিত হয়। হ্যাঁ, মাত্র একজন দুজনের দ্বারাই আপনার টিম তার পথ পরিবর্তন করে ফেলতে পারে। মনে রাখতে হবে, আমাদের বেশ কিছু জায়গা আরো জানা দরকার, যেমন রেফারেন্স টেকনিক, যেটা সেলসের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। অর্থাৎ রেফারেন্স নিয়ে নতুন কাস্টমার সংগ্রহ সেলসের ক্ষেত্রে, অর্থাৎ পলিসি সেলসের ক্ষেত্রে এটা অত্যন্ত ইফেক্টিভ হলেও সাধারণভাবে এজেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই রেফারেন্স টেকনিক বর্তমানে খুব ভালো কাজ করছে না। এছাড়াও আপনার আরেকটি জিনিস দেখা দরকার, যে আপনি 100 জনকে অ্যাপ্রোচ করার পর আপনার সাকসেস রেট কিরকম আসছে। যদি সাকসেস রেট 50-এর নিচে আসে, তাহলে জানতে হবে আপনার মূলগত জায়গায়, অর্থাৎ প্রিন্সিপালস অফ রিক্রুটমেন্টে কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে এবং তার সঙ্গে আনুষঙ্গিকভাবে প্রসেস বা প্র্যাকটিস অফ রিক্রুটমেন্টও অবশ্যই ভুল হচ্ছে। এবং আরেকটি জায়গাও আমাদের বুঝতে হবে, গতানুগতিক পদ্ধতি
বা ট্র্যাডিশনাল স্ট্যান্ডার্ড ওয়েতে রিক্রুটমেন্ট করলে অনেক সময় বর্তমান যুগে রিক্রুটমেন্ট কঠিন হয়ে পড়ছে। তাই আপনাকে অনেক বেশি ইমার্সিভ অর্থাৎ নিবিড়ভাবে এবং অনেক বেশি ইনোভেটিভ ভাবে রিক্রুটমেন্ট পদ্ধতি এবং রিক্রুটমেন্টের থট আবিষ্কার করতে হবে এবং সেগুলোকে ব্যবহার করতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনি রিক্রুটমেন্টের জন্য কতটা সময় দিচ্ছেন। এগুলো কিন্তু প্রিন্সিপাল এবং প্র্যাকটিস দুটো মিলিয়েই বলছি। এরপর আমি প্রিন্সিপাল কোনটা প্র্যাকটিস কোনটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট বলবো, এবং সেটা কিন্তু আজকে খুব গভীরে নয়, আজকে শুধু আই ওপেনার, অর্থাৎ আপনার একটা নূতন দৃষ্টি তৈরি হবে, একটা নূতন ভাবনা শুরু হবে আজকের এই ক্লাস থেকে বা সেমিনার থেকে। তো এটা বলবো যে আমি এই যে পয়েন্টগুলো যেগুলো বলছি এখন, এগুলো কিন্তু প্রিন্সিপাল এবং প্র্যাকটিস মিলিয়ে। এছাড়াও আমরা কতক্ষণ সময় দিই, অর্থাৎ রিক্রুটমেন্টের জন্য আপনি কতক্ষণ সময় পান এটা যেমন গুরুত্বপূর্ণ, কতক্ষণ সময় দেন এটাও গুরুত্বপূর্ণ। তাই আপনাকে অবশ্যই রিক্রুটমেন্টকে একটা মেজর জব আকারে নিতে হবে বা মেজর টাস্ক আকারে নিতে হবে, এবং সেটাকে আপনাকে রেগুলার পারসিস্টেন্টলি করে যেতে হবে। যে পদ্ধতিগুলোতে আপনি রিক্রুটমেন্ট করছেন বা যেগুলো নূতন আবিষ্কার করবেন, সেগুলো অবশ্যই টেস্ট করুন, নূতনগুলোকে টেস্ট করুন। একবারে নূতন শিখে এসছেন মানে সেটা কি আপনি মাসের পর মাস চালাবেন এমন করবেন না। 1 মাস টেস্ট করুন, টেস্টেড হয়ে গেলে, ভেরিফাইড হয়ে গেলে আপনি এরপর সেটাকে প্রয়োগ করুন, এবং পুরানো পদ্ধতি যেগুলো আছে সেগুলোকেও প্রয়োগ করুন, কিন্তু পারসিস্টেন্টলি করুন। অর্থাৎ আজ এই পদ্ধতি, কাল ওই পদ্ধতি, পরশু ওই পদ্ধতি, 1 মাসে এইটা, 1 মাস ওটা, এবং একটা পদ্ধতি লাগাতার কয়েকদিন করার পর হঠাৎ ছেড়ে দিলাম, এটা করলে রিক্রুটমেন্টের কাজ ভালো হবে না। তাই এটাও একটা গুরুত্বপূর্ণ। এবং লাস্ট বাট নট লিস্ট টিপস, এগুলো যেগুলো দিচ্ছে এগুলো টিপস, লাস্ট বাট নট লিস্ট টিপস হলো, রিক্রুটমেন্ট করতে পারছেন না নাকি রিক্রুটমেন্ট করছেন না, নিজেকে প্রশ্ন করুন যে কোনটা বেশি সমস্যা। অ্যাম আই নট বিং এবল টু রিক্রুট, আর অ্যাকচুয়ালি অ্যাম আই নট ডুইং হার্ড লেবার অর এফর্ট অর স্মার্ট ওয়ার্ক টু রিক্রুট? এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। তো চলুন আমি আপনাদের সামনে এরপরে নিয়ে আসবো প্রিন্সিপাল অফ রিক্রুটমেন্ট, এবং সেই জায়গায় আমি আপনাদের জন্য একটা লেখা জাস্ট ফেলবো। বাড়াতে হবে। আশা রাখি আপনারা দেখতে পাচ্ছেন, তবু আমি আরেকটু সামনাসামনি আনার চেষ্টা করছি। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ভিজিবল? আপনারা কি দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু চ্যাট বক্সে কেউ একজন লিখুন। ওকে, ধন্যবাদ। তো চলুন আমি প্রিন্সিপালস অফ রিক্রুটমেন্টের ব্যাপারে এখন কথা বলবো। একটু আগে আমরা ক্লিয়ার করে দিয়েছি প্রিন্সিপাল মানে কি। প্রিন্সিপাল মানে নীতি, অর্থাৎ আমরা মন দিয়েও কাজ করি, মন মানে বুদ্ধি এবং মন, মন মস্তিষ্ক যাকে বলা হয়। আর একটা হলো আমরা ফিজিক্যালি কাজ করি। ওকে, তো এই মন আর মস্তিষ্ক নিয়ে যে কাজটা করি, এটাই কিন্তু আসল চালিকা শক্তি, আসল চালিকা শক্তি। আর এই চালিকা শক্তিটাই আপনাকে চলতে সাহায্য করে, আপনার কাজ করতে বা না করতে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আসল চালিকা শক্তি কতকগুলো ধারণা, কতকগুলো নীতি, কতকগুলো বদ্ধমূল ধারণা এবং নীতির ওপর নির্ভর করে। কিছু বদ্ধমূল যাকে বলে, কাকে বলে? বদ্ধমূল তাকেই বলে যেটা আমরা পাল্টাতে পারিনি। আর প্রিন্সিপাল কাকে বলে? যেটার যে নীতির ওপর আমরা চলি। তো চলো, ডিফাইন টার্গেট প্রোফাইল। প্রথম আপনাকে ঠিক করতে হবে যে আপনি কাদের ওপর রিক্রুট করবেন। দেখুন,
হয়তো আপনি কোনো সময় শুনছেন কোনো বন্ধু অমুক গ্রুপের ওপর রিক্রুটমেন্ট করছে, হয়তো দেখা গেল লেডি এজেন্ট রিক্রুটমেন্ট করছে, হাউস ওয়াইফদের রিক্রুটমেন্ট করছে। যেদিন যেখান থেকে যা শুনছেন আপনি সেটা হয়তো নিজের স্ট্র্যাটেজি বানিয়ে নিচ্ছেন। এই জায়গায় আপনাকে কিন্তু ঠিক করতে হবে আপনার টার্গেট প্রোফাইল কারা, হুইচ টাইপ অফ পিপল উইল বি ইয়োর আইডিয়াল ক্যান্ডিডেট। আইডিয়াল এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে আমার আদর্শ ক্যান্ডিডেট কারা হবে। হ্যাঁ, এইখানে একটা বড় প্রশ্ন আপনার থাকতে পারে যে স্যার আদর্শ তো নিয়ে ঘুরি, কিন্তু অনেক সময় দেখা যায় আমি আদর্শ তো খুঁজেই পাচ্ছি না, যারা আদর্শ নয় তাদেরকেও রিক্রুট করতে পারছি না, তখন আমি কি করি? সবাইকে রিক্রুট করি। দেখুন, প্রশ্ন এখানে রিক্রুটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ব্যাড রিক্রুটমেন্ট ইজ ভেরি হার্মফুল। এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই কোনো সময় সংখ্যা বাড়ানোর জন্য যদি কিছু কম্প্রোমাইজ করতে হয় করুন, বাট ইউ শুড হ্যাভ ডিফাইন্ড ইয়োর আইডিয়াল ক্যান্ডিডেট অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এবার এই আইডিয়াল ক্যান্ডিডেট কি করে ঠিক করবেন? এটা আপনাকে ঠিক করতে হবে। আপনি প্রোডাকশন দেখে করবেন, না কোয়ালিটি দেখে করবেন, মানে এজেন্টদের যাদেরকে রিক্রুট করবেন তার ব্যাকগ্রাউন্ড দেখে করবেন, নাকি তার নেটওয়ার্ক দেখে করবেন, যে তার সঙ্গে কিরকম নেটওয়ার্ক আছে, তার ফিউচার দেখে করবেন, নাকি প্রোডাক্টিভিটি কেমন আসতে পারে দেখে করবেন? অর্থাৎ এটা আপনাকে ঠিক করতে হবে। তবে এখানে আপনাকে বলবো, আপনি টিমকে নিয়ে কি করতে চান এটা আগে ডিফাইন করুন। যে আমি প্রচুর এজেন্ট রিক্রুট করে বিশাল বড় টিম করতে চাই, নাকি আমি মাঝারি সাইজের একটা দারুণ কোয়ালিটির এজেন্ট রিক্রুট মানে টিম তৈরি করতে চাই, আমি প্রচুর জায়গায় প্রসারিত হতে চাই, নাকি আমি ছোট জায়গার মধ্যে বেটার জায়গা তৈরি করতে চাই। এটা ফার্স্ট ডিফাইন করুন। এছাড়াও মনে রাখবেন যে ক্যান্ডিডেট যখন রিক্রুট করবেন তখন কিন্তু আর একটা নীতি আপনাকে মাথায় রাখতে হবে, শুধু এখানে না, ইচ অ্যান্ড এভরিহোয়ার আপনাকে এই নীতিটা মাথায় রাখতে হবে, যে আপনি আপনার বিজনেস বাড়ানোর জন্যই শুধু রিক্রুট করছেন, নাকি যাকে রিক্রুট করছেন তাকে সমৃদ্ধ করবেন বলেও রিক্রুট করছেন। তো মাথায় রাখবেন যে কেবল কেবল মাত্র যদি একজন টিম লিডার নিজের ব্যবসা যেন তেন প্রকারেণ বাড়াতে হবে বা সংখ্যা বাড়াতে হবে তাই রিক্রুট করে যাচ্ছি, কার ভালো হবে, এজেন্ট এসে তার উন্নতি হবে নাকি 1 বছর পরে চলে যাবে, তার অবনতি হবে কি, সে তার জীবনে একটা ভুল রাস্তায় এসে পরে আফসোস করবে, এটা নিয়ে আমার কোনো বদারিং নেই। যদি এমন মনে হয় তাহলে কিন্তু আপনি ভুল পথে আছেন। তাই আপনার নিজের ব্যবসার থেকেও আগে ফোকাস দিন, যাকে নিয়ে আসবেন তার উন্নয়ন করতে পারবেন কিনা বা উন্নয়নের সম্ভাবনা আছে কিনা, সবটা দেখুন। অর্থাৎ আপনাকে এটাও ভাবতে হবে, এটা একটা টিপস মাত্র, বাট এভরিথিং ডিপেন্ডস অন ইয়োর প্রিন্সিপাল। এবারে চলুন, এটাও একটা নীতি। কার নীতি? নীতি মানে কিন্তু ওই চাণক্য নীতি বা বেদ গীতার নীতির কথা বলছি না। নীতি মানে যে কোনো কাজের একটা প্রিন্সিপাল থাকে, একটা মোটো থাকে, একটা নীতি থাকে, সেই নীতি কিন্তু। চলো, ক্লিয়ার জব ডেসক্রিপশন এর মানে হচ্ছে যে আপনার এখানে যারা জয়েন করবে তাদের জন্য এটা অবশ্যই আপনি বলবেন যে স্যার এটা তো আমাদের আছে, যে যারা জয়েন করবে তাদের কি কি আমি জব দেব বা এসে কি করতে হবে সেটা আমার কাছে খুব ক্লিয়ার। কিন্তু এটাও কি সত্যি ক্লিয়ার যে আপনি তাদেরকে কি জব দেবেন? তাদেরকে দিয়ে কি শুধুমাত্র যেন তেন প্রকারেণ পলিসি করাবেন? তাতে ন্যায় পথ অন্যায় পথ দেখুন অন্যভাবে নেবেন না, কিন্তু অনেক লিডার আছেন যারা চান যে একটা এজেন্ট আসুক, সে এসে প্রচুর ব্যবসা দিক, তাতে করে সে কিভাবে দিচ্ছে আমার দেখার দরকার নেই। এই জায়গাটার কথা বলছে। অর্থাৎ জব ডেসক্রিপশন ক্লিয়ার হতে হবে। যাকে আপনি নিয়ে আসছেন তার রোল কি হবে, যাকে আপনি নিয়ে আসছেন তার রেসপন্সিবিলিটি টু ইয়োর টিম, টু হিজ অর হার ফ্যামিলি অ্যান্ড টু দ্য সোসাইটি কি হওয়া উচিত, এটা আপনার কাছে ডিফাইন থাকতে হবে। এবং রিকোয়ারমেন্টস, যেটা এখানেও আহ, আগেও বলেছি, যে আপনি যাকে আনবেন তার রিকোয়ারমেন্টস কি, সে কোন লেভেলের পড়াশোনা করা ছেলে বা মেয়ে হতে হবে, সে মানে কি ধরনের, অর্থাৎ বিভিন্ন রিকোয়ারমেন্টস আপনার একটা ঠিক করা দরকার। এখন আপনি একটা কথা কিন্তু আপনার মাথায় হয়তো খেলছে, যে স্যার অ্যাকচুয়ালি আপনি তো শর্টিং করাচ্ছেন,
অর্থাৎ আপনি ধীরে 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 জিনিসটাকে কমিয়ে দিচ্ছেন। আমি যেখানে চারিদিকে প্রচুর মানুষের কাছে যেতে পারতাম, এই সব করে গেলে তো আমি এরপর আর যেতেই পারবো না, আমার ভয় লেগে যাবে। নো, যেতে আপনি হাজার হাজার মানুষের কাছে যাবেন, যেতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার নীতিতে ক্লিয়ার থাকেন, তাহলে সঠিক মণিমুক্তটা যেমন পাবেন, তেমনি আপনি আপনার ভূমিকায় এতটাই কনফিডেন্ট থাকবেন যে মানুষ আপনার সাথে কাজ করে আনন্দ পাবে, এটা ভাববে। অর্থাৎ আগে থাকতে আপনাকে দেখে বুঝবে যে আপনার নীতি খুব স্ট্রং, আপনি অত্যন্ত পজিটিভ, এবং আপনার সাথে কাজ করলে যেটা আপনি মুখে বলছেন সেটা আসলে সে পাবে। না হলে এজেন্টরা ভরসাই পায় না অনেক লিডারের কাছে আসতে, এটা কিন্তু মনে রাখবেন। সো আসলে এখন হয়তো আপনার মনে হবে যে এখান থেকে রিক্রুটমেন্ট করা কঠিন এই পদ্ধতিতে, বাট আপনাকে বলছি এটাই হলো রিক্রুটমেন্টের অরিজিনাল প্রসেস হওয়া উচিত এবং হবে। যারা আমার সাথে সহমত তারা অবশ্যই চ্যাট বক্সে ওয়াই লিখবেন, ওয়াই লিখবেন, অর্থাৎ ইয়েস কিনা। এবার চলে আসুন কম্পিটিটিভ কম্পেনসেশন। ইট ইজ, দেখুন নীতি মানে আবারও বলছি, এটা চাণক্য নীতি নয়, কিন্তু এটা হচ্ছে কাজের নীতি। অর্থাৎ কাজের গঠন তৈরি করব, তার আগে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে যা যা দরকার হয় তাকেই কিন্তু আসলে নীতি বলা হয়, জব প্রিন্সিপাল। ওকে, ধন্যবাদ। আপনারা যারা ওয়াই লিখলেন, লিখেছেন, আমি নামগুলো এখন পড়ছি না সময়ের অভাব বলে। Competitive compensation, it is very, very important a factor. What is competitive compensation? What is that thing? দেখুন, এই কম্পিটিটিভ কম্পেনসেশন, এই জিনিসটার মানে হচ্ছে আপনার এখানে একটা মানুষ যখন আসছে তখন তাকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করে আসতে হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যখন আপনার কাছে আসছে তখন কিন্তু তাকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করে আসতে হচ্ছে। আপনি বলতে পারেন যারা বেকার তাদের কি ত্যাগ স্বীকার করতে হচ্ছে। দেখুন, তাদের একটা বড় ত্যাগ স্বীকার করতে হচ্ছে, সেটা হলো যে তার একটা স্বপ্ন বা তার একটা সম্ভাবনা সে ঢেকে রেখেছে বা খুঁজছে। আপনার কাছে জয়েন করা মানেই তার এই খোঁজাটা হয় বন্ধ হয়ে যাবে, না হয় ডিস্টার্ব হয়ে যাবে। তাই কিছু না কিছু তাকেও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। একজন ব্যবসায়ী, তাকে যখন আপনি রিক্রুট করার জন্য চেষ্টা করছেন, তাকে তার ব্যবসার কিছুটা সময় ত্যাগ স্বীকার করতেই হচ্ছে। একজন জ্ঞানী গুণী মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্র্যান্ডেড মানুষকে যদি আপনি রিক্রুট করতে যান, দেখা গেল কোনো ডক্টর, কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট, বা কোনো প্রফেসর, কোনো বড় মাপের টিচার, তাদেরকে কি ত্যাগ স্বীকার করতে হচ্ছে? তাদেরকে তাদের যে তৈরি করা একটা ব্র্যান্ড ইমেজ, যে আমি ডক্টর মানে ডক্টর, সেখান থেকে একটুখানি তাকে ত্যাগ স্বীকার করে লোকের সামনে তাকে ছোট হতে পারে, মনে হতে পারে, তার ছোট হয় না কিন্তু মনে হতে পারে যে আমি ডক্টর প্রোফাইল থেকে একটু নেমে গিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ একটা ব্র্যান্ডিং তাকে লস করতে হচ্ছে, সে মনে করছে অন্তত। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ স্যাক্রিফাইসিং সামথিং। অ্যাকচুয়ালি আমরা অনেকে মনে করি আমি তাকে বিরাট অপরচুনিটি দিচ্ছি। কখনোই এটা হয় না যে আপনিই দিচ্ছেন, সে কিছু দিচ্ছে না, সেও দিচ্ছে। তো এটা কি হয়? কম্পেনসেশন। অর্থাৎ তিনি আপনাকে যে ত্যাগ স্বীকার দিলেন, ইয়েস, এখনো পর্যন্ত আপনাকে, একটা সময় পরে আর আপনি ইম্পর্টেন্ট থাকবেন না, আপনি শুধু মেন্টার, ট্রেনার, লিডার, বস এটুকু থাকবেন। কিন্তু যখন সে জয়েন করছে, ভেবে দেখুন, তখন কিন্তু পুরোটা এলআইসি কে দেখে জয়েন করছে না, মেজরলি আপনাকে দেখে জয়েন করছে 80%। কারণ যদি তাই হতো তাহলে তো সে এলআইসি তে এসে কাউকে না কাউকে জিজ্ঞেস করে রিক্রুট হতে পারতো, বা আপনাকেই চয়েস করবে কেন? দ্যাট মিনস, যদি আপনাকে চয়েস করতে হয় তাহলে 80% আপনাকে দেখবে, বা 70% আপনাকে দেখবে, 20 to 30% এলআইসি কে দেখবে। হ্যাঁ, এলআইসি এত বড় পিলার যে এলআইসির ব্র্যান্ড ইমেজ নিয়ে 80% এজেন্টের সন্দেহ নেই। অর্থাৎ কোম্পানি ভালো, কিন্তু আপনি কেমন মানুষ এটা ইম্পর্টেন্ট না, আপনার সাথে কাজ করে তাকে যে ত্যাগ স্বীকার করতে হচ্ছে তার উপযুক্ত কম্পেনসেশন পাবে কিনা। যদিও এই নিয়ে আমি আরো একটু সুন্দর জিনিস বলবো ভেবেছিলাম, বাট আই ডু নট নো যে সেটা আহ, আজকে সম্ভব হবে কিনা। জাস্ট 1 মিনিট, আমি একটা লিখে রেখেছি।
এক মিনিট দেখি, এটা একটা দুর্দান্ত পয়েন্ট, আপনাদের এক্সট্রা পয়েন্ট, যদি আমি খুঁজে পেয়ে যাব। হ্যাঁ, দেখুন, এটা লিখে রেখেছি বলতে আমি লিঙ্কডইনে গতকাল ছেড়েও ছিলাম। হোয়াট আর দ্য 3 বেস্ট পার্টস অফ ইউর জব ইউ ফিল জয় উইথ? এটা লিখে নিন, নোট করে নিন, আমি সহজ করে দিচ্ছি। যে যখনই আপনি কাউকে রিক্রুট করবেন, তাকে আপনি দুটো প্রশ্ন করবেন। এটা টিপস কিন্তু। প্রথম প্রশ্ন, যে তুমি যে কাজটা খুঁজছো বা যে কাজটা পেতে চাইছো, সেই কাজের 3টে সবচেয়ে আনন্দদায়ক জিনিস তুমি কি পেতে পারো বলে মনে করছো। যে কাজই তোমার স্বপ্নে আছে বা তুমি চাইছো আমি এই কাজ করব, তার মধ্যে 3টে সবচেয়ে আনন্দদায়ক জিনিস কি আছে, এটা। আর আরেকটি প্রশ্ন, সেটা হলো, হোয়াট আর দ্য 3 থিংস ইন ইউর জব আর প্রফেশন ইউ আর হরিফাইড টু থিঙ্ক অ্যাবাউট টু ফেস? অর্থাৎ আরেকটি প্রশ্ন হলো এই, যে এমন কোন 3টে কারণ তুমি বলো বা 3টে বিষয় বলো, যে তুমি তুমি যে ভবিষ্যতে যে কোনো কাজ করবে, বা যারা ধরুন আগে কাজ করেছে, রিটায়ার্ড মানে মানুষ, অথবা যারা ইতিমধ্যে কোথাও কাজ করছে, যাদেরকে আপনি পার্ট টাইমে নিয়ে আসবেন, তাদেরকেও একই কথা, একই প্রশ্ন, যে আপনি আগামী সময় কাজ করুন বা অতীতে কাজ করে থাকুন বা এখন রানিং কাজ করুন, আপনাকে আমি একটা প্রশ্ন করব, যে 3টে এমন কি জিনিস আছে যেটা আপনার কাজের মধ্যে আছে, যেটা আপনাকে প্রচন্ড ভয় পাইয়ে দেয় বা আপনি সেখান থেকে মুক্তি পেতে চান। 3টে হরিফাইং থিং, অর্থাৎ ভয়ানক জিনিস, যেখান থেকে আপনি মুক্তি পেতে চান আপনার এক্সিস্টিং কাজ থেকে, বা আপনার ওল্ড যে কাজ ছেড়ে দিয়ে এসছেন সেই কাজে ছিল, অথবা আপনি আগামী দিনে যে কাজটা চাইছেন না, কেন চাইছেন না, 3টে কি কি জিনিস আপনি অপছন্দ করেন বা আপনার হরিফাইং লাগে। ইয়েস, এই দুটো প্রশ্ন আপনাকে একদিকে ফিডব্যাক তৈরি করতে সাহায্য করবে, আপনাকে পুরো মার্কেট বুঝতে সাহায্য করবে, আর একদিকে আপনি কিভাবে তাকে কম্পেনসেট করবেন এটাও বুঝতে সাহায্য করবে। কি করে? দেখুন, কম্পেনসেশন ডাজ নট মিন মানি। কম্পেনসেশন ডাজ নট অলওয়েজ মিন মানি। ইফ ইউ থিঙ্ক that I will compensate that person with money, monetary incentive or monetary benefit, and everything will be okay, the things are not to be going so. You have to think money is not always the compensation. Maybe there you will come across some people who are or who were making much more income in his present or previous job, yet he wants to leave it, or he had left it due to any other reason. What are that reason? That is the horrifying reason. Or he or she may be searching for anything very unique or very joyful for him. You have to find that thing. You should have make compensation on that part. Is it in the LIC? Yes, LIC প্রফেশন এত বড় এজেন্সিটা, যেখানে প্রায় সব আনন্দের জায়গা রয়েছে, আবার সব ধরনের মুক্তির জায়গাও রয়েছে। প্লিজ নোট ডাউন দিস ওয়ার্ড। LIC এমন একটা এজেন্সির প্রফেশন যেখানে প্রায় সব ধরনের আনন্দের জায়গা রয়েছে, আবার সব ধরনের মুক্তির রাস্তাও রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন আমার মাথা থেকে এখনই এলো। লিখুন, আপনি এটা নিয়ে গবেষণা করবেন, এটা নিয়ে বলবেন। যাদের যাদের এখনো পর্যন্ত ক্লাস ভালো লাগছে, কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। যদি খুব ভালো লাগে, আমাদের নিয়ম অনুসারে লিখবেন, এক্সেলেন্ট। যদি ওর থেকে খারাপ লাগে, VG। আরো খারাপ লাগলে মোটামুটি চলে, G, অর্থাৎ এক্সেলেন্ট, VGG। আর খারাপ লাগলে তো অবশ্যই P লিখবেন। স্বাধীনভাবে লিখুন, কোনো চিন্তা নেই, এটা আমার ফিডব্যাক। আই ওয়ান্ট টু নো ওয়েদার আই অ্যাম ফিটেবল টু মেক ইউ লার্ন সামথিং অর নট। তো চলুন এরপরের প্রিন্সিপালের জায়গায় যাব। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি এই জায়গায় এলাম। বাই দ্য ওয়ে বলে রাখি, আপনাদের যারা রিক্রুটার, যারা টিম লিডার, তাদের জন্য আমি সম্ভবত মঙ্গলবার দিন একটা ক্লাস করব, হাউ টু ট্রেন দ্য এজেন্টস,
অর্থাৎ এটা তো গেল রিক্রুটমেন্টের ওপর। এরপরে হবে হাউ টু ট্রেন দ্য এজেন্টস, অর্থাৎ এজেন্টদেরকে কি করে ট্রেনিং দিতে হয় অবশ্যই। আর জানবেন ওটা আমার পক্ষে আরো সহজ, কারণ আমি ট্রেনিং দিই এবং এত বছরই দিচ্ছি। তো আপনি অ্যাজ টিম লিডার আপনিও ট্রেনিং দেন, তো আপনার টিমের এজেন্টদেরকে ট্রেনিং কি করে দেবেন এর ওপর মঙ্গলবার দিন 1 ঘন্টার ক্লাস করব। আর যদি বলেন রিক্রুটমেন্ট এবং টিম ডেভেলপমেন্টের ওপর শান্তিনিকেতনে দুদিনের ট্রেনিং ক্লাস করতে, থেকে খেয়ে আনন্দ করে, সেটা আমাকে লিখবেন। আমি আমি চিন্তা ভাবনার মধ্যে রেখেছি, কিন্তু ডেট ফেট ফিক্স করিনি, কারণ আমার অক্টোবর মাসে চাপও আছে, তবুও অক্টোবর মাসে ফাঁকাও রাখা আছে। যদি আপনারা চান আমরা একটা সেশন করব ডিওদের জন্য, আর যদি সিএলআইরা চান সিএলআইদের জন্য, যারা চাইবেন তাদের। ওকে, 2 ডেজ প্রোগ্রাম, মোটামুটি 5,000 থেকে প্যাকেজ শুরু হবে। আগে আগে বুকিং করলে 4,000-এও হয়ে যেতে পারে। 2 দিন 2 রাত্রি, 2 দিন 1 রাত্রি, বিভিন্ন প্যাকেজ থাকবে। এসি, সুপার ডিলাক্স, এসি ডিলাক্স রুম, দুর্দান্ত খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ, গান বাজনা, তার সাথে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় আলোকপাত করব, যেটা হয়তো আপনার এই পুজোর মাস এবং তারপরের মাসগুলোতে রিক্রুটমেন্ট এবং টিমকে অন্যভাবে সাজাতে সহায়তা করবে। চলুন, এরপরে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইফেক্টিভ ট্রেনিং। কেন এটা আমি ওই বললাম বলে এসে গেল না, এসে গেল বলি বললাম যে ইফেক্টিভ ট্রেনিং। দেখুন, এই ট্রেনিং কখন থেকে শুরু হচ্ছে জানেন? অ্যাকচুয়ালি আপনার রিক্রুটমেন্টের আগে থেকে শুরু হচ্ছে। ইয়েস, ইফ ইউ মেক অনলি দ্য র বিওপি। বিওপি কাকে বলে? বিওপি হচ্ছে বিজনেস অপরচুনিটিস প্রেজেন্টেশন। অর্থাৎ আমরা রিক্রুটমেন্টের সময় বেশ কিছু কাগজপত্র আমাদের তৈরি রাখতে হয়। যেমন আমরা প্ল্যান প্রেজেন্টেশন করি, ওরকম আমাদের বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন করতে হবে, কেরিয়ার ল্যাডার প্রেজেন্টেশন করতে হবে, কম্পারিজন চার্ট প্রেজেন্টেশন করতে হবে। ইয়েস, এভরিথিং ইউ উইল গেট। শান্তিনিকেতনে এলে এগুলো আমরা দেখাবো, পাওয়ার পয়েন্টে করা আছে, পিডিএফ দেবো, দরকারে আপনারা যদি চান রেডি তৈরি করে দিতে একদম ল্যামিনেট করে সেটাও করে দেবো। বাট আসতে হবে আপনাদেরকে, মানে যদি আসতে চান তবে। তো চলুন, ইফেক্টিভ ট্রেনিং প্রোভাইড কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট অ্যান্ড সেলস ট্রেনিং। এটা কখন থেকে শুরু করতে হবে জানেন? অনেক আগে থেকে, অর্থাৎ যখনই একজন ব্যক্তিকে মিট করছেন তখন থেকেই তাদেরকে ট্রেনিং দিতে হবে। কেন? ট্রেনিং না দিলে তার মাথার মধ্যে যেটা চলছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। এটাকে ট্রেনিং বলতে পারেন, এটাকে ইন্সপিরেশন বলতে পারেন, এটাকে মোটিভেশন বলতে পারেন, বাট এখানেও কিন্তু একটা প্রোডাক্ট আছে। যখন একটা রিক্রুটমেন্ট করছেন তখন কি প্রোডাক্ট জানেন? তখন প্রোডাক্ট হলো প্রফেশন অফ এজেন্সি। প্রফেশন অফ এজেন্সি, এই প্রোডাক্টটার বিভিন্ন নামকরণ করতে হবে, বিভিন্ন রোল তৈরি করতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনি তাকে ট্রেনিং দিতে পারবেন। এবার দেখুন, আমরা যখন একজন একজন করে মিট করে রিক্রুটমেন্ট করব তখন ডিরেক্ট প্রেজেন্টেশন করুন। যখন আপনি মাস রিক্রুটমেন্ট করবেন সেমিনার করে বা অন্য কোনো পদ্ধতিতে মাস এক জায়গায় অনেককে এনে, তখনও কিন্তু আপনাকে প্রোডাক্ট প্রেজেন্টেশন করতে হবে। হোয়াট ইজ ইউর প্রোডাক্ট? ইউর প্রোডাক্ট হচ্ছে প্রফেশন অফ এজেন্সি প্লাস জয় অফ ওয়ার্ক প্লাস কেরিয়ার ল্যাডার প্লাস ওয়ার্ক উইথ ইউ প্লাস স্টেবিলিটি প্লাস অনার। যদি বলেন স্যার এই যে প্রফেশন অফ এজেন্সির মধ্যেই তো সব বলে দিই আমরা, জয় অফ ওয়ার্ক, কেরিয়ার ল্যাডার, কেমন কি উন্নতি হবে, অনার কি কি সম্মান পাবে, নো, বলে দিলেও আপনি এরপর থেকে সেপারেট বলুন না। প্রফেশন অফ এজেন্সিটা সঙ্গে এগুলোকে জুড়বেন না। কেন জুড়বেন না? কারণ এইগুলো সব হচ্ছে কম্পেনসেশন ফ্যাক্টর। প্রফেশনটা কম্পেনসেশন ফ্যাক্টর না। কেন বলুন তো? প্রফেশন তো প্রত্যেককেই কিছু না কিছু করতে হবে না, প্রত্যেকেই জানে। প্রত্যেকে জানে আমাকে কিছু না কিছু প্রফেশন, চাকরি,
ব্যবসা কিছু করতেই হবে, ওটা তো ব্রেড, ওটা তো ভাত। ভাত তো সব জায়গায় পাবো, সবজি, তরকারি, ডিশেস, মাছ, মাংস, চিকেন, মাটন, কোনটা কেমন সেটা দেখি তো আমি বুঝবো দামটা কেন এত নিচ্ছে, তাই না? সো প্রফেশন, ধরুন আপনি বাকি সব কিছু ভালো করলেন না, ভাতটা দারুণ কোয়ালিটির করলেন, উইল দ্যাট ওয়ার্ক? নো। সো প্রফেশন অফ এজেন্সিকে, এটাকেও আপনি অন্যভাবে ডিফাইন করুন। অন্তত 5 রোলস, অনেক রোল হয় প্রফেশন অফ এজেন্সিতে, অন্তত 5টা রোল সেপারেটলি দেখান, কারণ কোনো একটা রোল তার জন্য প্রযোজ্য লেগে যেতে পারে। যেমন এখানে সময় কম বলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন, একটা রোল, সেটা হলো এজেন্সি প্রফেশনের রোল কি, সে কিন্তু সেলসম্যান। সেলসম্যানটা অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এবং মার্কেটিং ম্যান, মার্কেটিং ম্যান অনেকে সেলসম্যানের মতো করে ভাবে, আমি এটাকে একটাই ধরে নিলাম, চলুন। এরপরে হচ্ছে উনি, আর কি রোল আছে, উনি কিন্তু ইনফ্লুয়েন্সার, অর্থাৎ সমাজকে পাল্টাবার ইনফ্লুয়েন্স দিচ্ছেন, মানে তার দ্বারা সমাজ পাল্টাচ্ছে, মানুষের মানুষের সমৃদ্ধি হচ্ছে, মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ছে, এটা একটা রোল। আবার দেখুন, উনি একজন অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সেটা আরেকটা রোল। এগুলো নিয়ে পরে একদিন আলোচনা অবশ্যই করব। এটা একটা রোল। আবার দেখুন, তিনি একজন এডুকেটর এবং মোটিভেটর, বিকজ যখনই কোনো কাস্টমারের বাড়িতে গিয়ে তিনি সেলস প্রেজেন্টেশন করছেন, আসলে কি করছেন, এডুকেশন দিচ্ছেন, আর লাস্টলি তাকে সঞ্চয় করার মোটিভেশন দিচ্ছেন, তাই না? তাহলে এই যে বিভিন্ন রোল, এবং আর একটা গুরুত্বপূর্ণ রোল, আসলে এটা একটা বিজনেস, তাই ইট ইজ অলসো এ বিজনেস, বিজনেসম্যান প্রফেশন। এই জন্যই তো এখানে বিজনেস অপরচুনিটিস প্রেজেন্টেশন কথাটা উল্লেখ করেছে। এবার এটাকে বিজনেস অপরচুনিটিস প্রেজেন্টেশন নাম দিতে পারেন, এটাকে আপনি কেরিয়ার অপরচুনিটিস প্রেজেন্টেশন নাম দিতে পারেন, এটাকে আপনি প্রফেশন প্রেজেন্টেশন নাম দিতে পারেন। ডিপেন্ড করছে আপনি কার কাছে যাচ্ছেন, কোন বয়সের মানুষের কাছে, কোন কোয়ালিটির মানুষের কাছে। ওকে, তো চলুন এরপরে এইগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে আপনাকে কিন্তু এটাও ক্লিয়ার রাখতে হবে যে আমি যাকে রিক্রুট করব, তাকে আমি গিয়ে যখন বলছি যে তুমি আমার থেকে কোচিং পাবে, মেন্টারিং পাবে, ফিডব্যাক পাবে, আমি কি সত্যি দেব? যদি না দেন না, বলবেন না। কেন বলে দিই, যদি না দিতে পারেন বলবেন না, অন্তত উজ্জ্ব রাখুন, পরে দিতে পারলে তখন বলবেন। তার কারণ হচ্ছে না দেওয়ার, তিনি কিন্তু এসে দেখবেন যে আপনি কোচিং দিচ্ছেন কিনা, মেন্টারিং করছেন কিনা, ফিডব্যাক দিচ্ছেন কিনা, তখন কি হবে, তিনি কিন্তু তার সিনিয়রদেরও জিজ্ঞেস করবেন, এবং সিনিয়ররা আবার নেগেটিভ ফিডব্যাক যদি দেয়, তাহলে কিন্তু তিনি নেগেটিভ হয়ে থাকলেন, এতে করে কি হলো, রিক্রুট হলো কিন্তু ছেড়ে চলে যাবে। ছেড়ে চলে যাওয়ার থেকেও বড় কথা কি জানেন, যে নতুন ছেলে যারা আসবে আপনার টিমে, তারা কিন্তু এই যে আপনার এক্সিস্টিং টিম, তাদের থেকে যখন জিজ্ঞাসা করবে না, তখন পাবে না। আর আপনি, আমি জানি না যে সত্যিই কি মানুষ খোঁজ নেয়, আমাদের তো মনে হয় যে খোঁজ নেয় না, কিন্তু আসলে খোঁজ নেয়, এটা মাথায় রাখুন। পারফরমেন্স বেসড ইনসেনটিভ কিরকম তারা পেতে পারে সেলস পারফরমেন্সে, এটা তো অবশ্যই বলছেন, এটাকেও সুন্দর করে দেখাবেন, এবং কেরিয়ার ল্যাডার এটাকে ঢুকিয়ে দিন। কালচারাল ফিট, এটা কিন্তু খুব বড় নীতি, আপনাকে ভাবতে হবে। দেখুন, মেন নীতির মধ্যে টার্গেট প্রোফাইল, এটা একটা নীতি। আর জব ডেসক্রিপশনটা আপনি কিভাবে দেবেন, কোন রেসপন্সিবিলিটি, কি ধরনের মানুষকে চাইছেন, মানে কি চাইছেন, তার থেকে প্রচুর পরিমাণে এনওপি চাইছেন, নাকি তাকে কোয়ালিটির অ্যাডভাইজার করতে চাইছেন, নাকি তাকে একটা সাম্মানিক জায়গায় নিয়ে যেতে চাইছেন, এটা আপনাকে ঠিক করে নিতে হবে। এবার হচ্ছে কম্পিটিটিভ কম্পেনসেশন, হচ্ছে সবচেয়ে বড় প্রিন্সিপাল, যেটা আপনাকে ঠিক করতে হবে। এবং এরপরে এইখানে চলে আসছিলাম, কালচারাল ফিট, এটা হচ্ছে কোন মানুষকে আনছেন, কোন জায়গা থেকে আনছেন, আপনার কোম্পানির ভ্যালু এবং মিশন, আপনার টিমের ভ্যালু এবং মিশনের সঙ্গে তার ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ না হয়, ম্যাচ করাবেন কি করে, এই জায়গাটাও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো চলুন এরপরে হচ্ছে ডাইভার্সিটি এবং ইনক্লুশন, ফোর্স ফস্টার ডাইভার্স এজেন্ট ফোর্স। এটা আমি বারবার বলবো আপনাদেরকে, একমুখী এজেন্ট রিক্রুটমেন্ট করবেন না, কি বললাম, একমুখী এজেন্ট রিক্রুটমেন্ট করবেন না, ডাইভার্সিফাইড এজেন্ট রিক্রুটমেন্টের দিকে চিন্তা ভাবনা করুন। কি বললাম, ডাইভার্সিফাইড এজেন্ট রিক্রুটমেন্টের দিকে আপনি চিন্তা ভাবনা করুন। তো এরপর আমি আপনাদেরকে জাস্ট, প্রিন্সিপাল হয়ে গেল, প্র্যাকটিস অফ এজেন্সি রিক্রুটমেন্টের ব্যাপারে এখন আমি কথা বলবো।
এটা আমি এটাও লিখে দেখাচ্ছি। ধন্যবাদ। আপনারা অনেকেই এক্সেলেন্ট লিখেছেন। বাই দা বাই, যারা এখানে টিম লিডার আছেন তাদের জানার জন্য বলে দিই, আমার দুটো ছোট ছোট ট্রেনিং কোর্স, একটা তো বড় ট্রেনিং কোর্স আমার হয়ই হয়, 3 মাসের এমডিআরটি প্রিমিয়ার কোর্স চলছে অনলাইনে। যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার আমি লিখে দিচ্ছি। জাস্ট, এখনো কিছুটা ট্রেনিং বাকি আছে। ওকে, তো এটা যারা ছবি তোলবা তুলে নিতে পারেন। আমি জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। আমি চেষ্টা করব আপনাদের গ্রুপে এটা দিয়ে দিতে, এই ছবিটাকে যদি পারি আমি দিয়ে দিতে চেষ্টা করব। তো আমার ফোন নাম্বার 9735869416, অফিসিয়াল নাম্বার 8317831210, পার্সোনাল নাম্বার। আপনি যোগাযোগ করুন। এমডিআরটি 3 মাসের একটা কোর্স চলছে, যেখানে আপনার উপযুক্ত এজেন্ট বন্ধু যারা রয়েছে তাদেরকে এখানে যোগদান করতে বলতে পারেন। এছাড়া আমাদের কোর্স চলছে, হবে মানে এই যে পুজোর আগে একটা ক্লাস হবে, তারপরে পুজোর পরে হবে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে ইন্স্যুরেন্স ব্যবসা বাড়ানো যায়, এর ওপর ডিজিটাল কোর্স একটা চলবে। এটার কিন্তু খরচ খুবই কম নেওয়া হচ্ছে, 1999 টাকা মাত্র। ওকে। আর আরেকটা কোর্স হচ্ছে ফাইন্যান্স অ্যাডভাইজার কোর্স বা ফাইন্যান্স নলেজ কোর্স। এখানে কিন্তু এলআইসির পলিসির ব্যাপারে খুব বেশি থাকবে না, একটু থাকবে, কিন্তু মেনলি এলআইসির বাইরে যে সমস্ত ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং প্রোডাক্ট রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড, এসআইপি, আপনার ব্যাংক, পোস্ট অফিস, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, রিয়েল এস্টেট, গোল্ড, এগুলো সম্পর্কে বেসিক ধারণা এবং মোটামুটি কম্পিটিটিভ জায়গায় কাজ করার মতো ধারণা তার তৈরি হয়ে যাবে। বিশেষত এমফাসিস হবে এমএফ এবং এসআইপি তে। ওকে, তো এইটার রেট কত হয়েছে? 1899। এই কোর্সটা নেওয়া যেতে পারে। শান্তিনিকেতনে 15, 16, 17, 16, 17 এই 3 দিনের একটা ট্রেনিং, 3 ডেজ এজেন্টস ট্রেনিং, উইন্টার চ্যাম্পিয়ন নভেম্বর, সরি, এটা উইন্টার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এই কোর্সটা এখনো পর্যন্ত 4999 টাকাতেও কিছু সিট ফাঁকা আছে। বাই দা বাই, একটা দারুণ অফার আগামীকাল দেব। সেটা হচ্ছে যাদের 5 জন করে আসবে তাদের 1000 টাকা আরো ডিসকাউন্ট, এবং যাদের 10 জন করে আসবে তাদের 3500 টাকা, অর্থাৎ 3499, অর্থাৎ মাথা পিছু। এত কমেও আমরা 3 দিনের ট্রেনিং, থাকা খাওয়া, ট্রেনিং ট্যুর, শান্তিনিকেতন ভ্রমণ এবং গান বাজনার অনুষ্ঠান সহ 3 দিনে 15 ঘন্টার ট্রেনিং আমরা দেব। আপনারা যারা লিডার আছেন তাদের বলে রাখলাম, আপনারা এজেন্ট বন্ধুদের পাঠাতে পারেন, এমনকি নিজেও আসতে পারেন, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এজেন্টই আসতে হবে। এখানে ডেভেলপমেন্ট অফিসাররাও আসেন, সিএলআইরাও আসেন, ট্রেনিং নেন। উইথ স্পাউস আসা যায়। উইথ স্পাউস এলে খরচটা সবচেয়ে কম, যেটা এখন অফার দেবো কালকে, সেটা হচ্ছে 9299। এর থেকে আর অফার হয় না, এটা দেবো লাস্ট। কিন্তু এটা লিমিটেড সিট, মানে এগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, কারণ এটা টোটাল আমরা 24টা সিটের জন্য দেবো এই অংশটা। আর এটাও আমরা মাত্র 4টে কি 5টা স্পাউসের জন্য দেবো, 5টা, অর্থাৎ এটা লিমিটেড। এইটা এখন কিছু থাকবে, এটাও মোটামুটি 10-15টা থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। এরপরে সব হায়ার রেট, অর্থাৎ 6000, 7000, 7500, 8000, এই ধরনের rate। তো চলুন, এটা আপনারা বুঝে গেলেন, একটু জানানোর ছিল, জানিয়ে দিলাম। তো চলুন, এটাকে আমি মুছেও দিলাম। মুছে দেওয়ার পর এবার আমি নিয়ে আসবো প্র্যাকটিস অফ ইন্স্যুরেন্সের কিছু ঝলক। এই জন্য ঝলক যে মাত্র 1 ঘন্টার ট্রেনিং, আমরা শুরু করেছি 8টা 5-এ, তারপরে আবার 5 মিনিট ব্রেক হয়েছে, তাই আমরা এটা 9টা 10 পর্যন্ত চালাবো, অর্থাৎ এখন থেকে নিয়ে পাক্কা 10 মিনিট মতো হবে। তো রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিস, দেখুন, একটু আগে আমরা দেখলাম রিক্রুটমেন্ট প্রিন্সিপাল, যদিও ওখানেও অল্পই দেখেছি, বাট অনেক প্রিন্সিপাল বাকি। ইন্ডিয়ার টপ যে ডেভেলপমেন্ট অফিসার মিস্টার সাগর সাহা, ওনার ইউনিটেও আমি প্রোগ্রাম করেছি, ওনার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে। উনিও যখন রিক্রুটমেন্ট করেন তখন কিন্তু নির্দিষ্ট প্রিন্সিপাল বা নীতি নিয়ে রিক্রুটমেন্ট করেন। আর 100 এজেন্ট যখন ওনার ছিল তখন থেকেই আমি
ওনার সাথে যুক্ত। আজ ওনার 750 এজেন্ট, এখনো কিন্তু উনি একই প্রিন্সিপাল নিয়ে চলেন। অর্থাৎ নীতি খুব গুরুত্বপূর্ণ জিনিস। না হলে আপনার মেকিং এবং ব্রেকিং দুটোই চলতে থাকবে, আপনি দাঁড় করাতে পারবেন না পুরো টিমটাকে। তো চলুন, রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে এমপ্লয়ি রেফারেন্স মানে হচ্ছে আপনার যারা এমপ্লয়ি বা এজেন্টস। এবার এমপ্লয়ি মানে কি? আপনার এলআইসির এমপ্লয়ি, আপনার নিজের এমপ্লয়ি, আপনার এজেন্ট, তাদের রেফারেন্স থেকে নিতে পারেন। এগুলো প্র্যাকটিস, মানে আমি জাস্ট স্ট্র্যাটেজি গুলো বলছি, প্র্যাকটিস গুলো শেখাতে সময় পাবো না, জাস্ট বলছি আপনাকে আই ওপেনার। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দু একটা কথা খালি বলে দিই। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টে আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না, কি কন্টেন্ট করবেন? নিজে বসুন, আপনি এজেন্ট যারা হতে চায় তাদের চিন্তা ভাবনাটাকে বোঝার চেষ্টা করুন, তারা কি প্রশ্ন করতে পারে, তাদের মনে কি ধরনের নেগেটিভিটি থাকতে পারে। হ্যাঁ, আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, যে ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনা কিন্তু আলাদা, ওল্ড জেনারেশনের চিন্তা ভাবনা আলাদা। জেনারেশন জেড, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই বা বেবি বুমার, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে। প্রতিটা জেনারেশন সম্পর্কে পড়াশোনা করুন, তাদের চিন্তা ভাবনা কি। এখনকার ইয়াং জেনারেশন মেন্টালি অনেক ডিস্টার্বড, এবং ডিস্টার্ব বলতে কি, তারা বেকারত্বের জ্বালায় ভুগছে, তাদের ইনসিকিউরিটি ফিলিংস হচ্ছে, আবার তারা অনেক বেশি টেক স্যাভি, এবং তার সঙ্গে আবার তারা অনেকটাই স্বনির্ভর বলতে কাজ কাজ করেনি। অনেকেরই বাবা মা তাদেরকে অত্যাধিক আরামে মানুষ করেছে, তার ফলে তারা চ্যালেঞ্জ নিতে চায়, কিন্তু বাস্তব চ্যালেঞ্জে কোনো কোনো সময় ভয় পায়। তারা তারা কিন্তু স্বাধীন চেতা, তারা প্রচুর ক্যাপটিভ কাজ করতে চায় না। তারা এগুলো আগামী সময়ে যখন রিক্রুটমেন্টের ওপর টোটাল কোর্স হবে তখন অবশ্যই বলবো। তো তারা ক্যাপটিভ কাজ করতে চায় না, এবং সবচেয়ে বড় কথা, যে তাদের মধ্যে কাজ সম্পর্কে বেশ কিছু নিজস্ব ধারণা আছে। আগেকার জেনারেশনে যেমন ছিল কাজ পেলেই হলো, এখন কিন্তু তা না। কাজ পেতে হবে কেমন, তার একটা নির্দিষ্ট গঠন তার মধ্যে তৈরি হয়েছে। তাই আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট করুন বা আদারওয়াইজ যে কোনোভাবেই আপনি পাবলিক মিটিং করুন বা ডিরেক্ট মিট করুন, সব জায়গায় কিন্তু এই মেন্টালিটি, মানসিকতা, সাইকোলজি এবং সোশিও ইকোনমিক অ্যান্ড সোশিও ডেমোগ্রাফিক জায়গাগুলোকে দেখে কিন্তু আপনাকে এগোতে হবে। আর বাই দ্য বাই, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট যখনই করবেন, প্রথমত কন্টেন্ট তৈরি করুন। ছোট ছোট কন্টেন্ট, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, সেটা আপনার লেখা হতে পারে, ছবি হতে পারে, এবং সেগুলোকে একদম কাস্টমার ফ্রেন্ডলি উদ্ভাবনীমূলক করুন। এবং পাশাপাশি আপনি আরেকটা জিনিস করুন, সেটা হচ্ছে কনসিস্টেন্টলি করুন, অর্থাৎ পারসিস্টেন্সি ইজ দ্য ম্যাটার। আপনি সপ্তাহে একদিন ছাড়ুন তো, প্রতি সপ্তাহে একদিন। নো স্যার, আমি আপনাকে রিমোট কন্ট্রোল দিতে পারলাম না স্ক্রিনে। ওকে। তো সোশ্যাল মিডিয়ায় সপ্তাহে একদিন 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 করে যদি ছাড়েন, প্রতি সপ্তাহে একদিন করে, একদিন করে ছাড়ুন, একদিন ছাড়া ছাড়েন, তো পারসিস্টেন্ট হন এবং রেগুলার ভাবে লেগে থাকুন। ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস, এর মানে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যুক্ত আরো অনেক ইনস্টিটিউশন আছে, বা আপনি অনেক ইন্ডাস্ট্রির সঙ্গে হয়তো অ্যাসোসিয়েটেড থাকতে পারেন বিভিন্ন কারণে। সেখান থেকে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইউনিয়ন থাকে, বিভিন্ন কমিটি থাকে, বিভিন্ন গ্রুপ থাকে, সেগুলোর সাথে যুক্ত হন। সেখানে কেন তারা করবে সেটা আপনি দেখান। যেমন ধরুন, একজন রিটায়ার্ড পার্সন তাদের কোনো গ্রুপে, ওটা যদিও ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হলো না, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনি যখন রিটায়ার পার্সনের কাছে যাবেন, আপনাকে শুধু এখানকার টাকার গুরুত্বটা দিলে হবে না, টাকার গুরুত্বটা বোঝালে হবে না, কত টাকা পাবেন এটা না। আপনি দেখুন, একটা রিটায়ারমেন্ট পার্সন, তার প্রবলেম কি জানেন? তার একটা মনে দুঃখ আছে যে আমি এই বয়সে আমার আর কাজ নেই, কাজ নেইটাই তার কাছে সবচেয়ে বড় কষ্টের। আপনি যদি বলেন যে এলআইসি এজেন্সি প্রফেশনে আপনি একেবারে সারা জীবন 100 বছর পর্যন্ত কাজ পাবেন, এটাই তার কাছে বড় মোটিভেশন পয়েন্ট। ইয়েস অর নো? একজন ব্যবসায়ীর কাছে যখন আপনি যাচ্ছেন এজেন্ট তৈরি করার জন্য, তাকে এজেন্ট করার জন্য, তখন কিন্তু সে কম্পেনসেশন খুঁজে পাচ্ছে না, বরং সে ভাববে যে আমি কি করে টাইম পাবো, কেন করব এজেন্সি। তখন তাকে আপনি বলুন যে আপনি যে মেন স্ট্রিম এজেন্সি করছেন, সরি, মেন স্ট্রিম বিজনেস করছেন স্যার, এই বিজনেসটার এই বিজনেসটার গ্রোথ হবে যদি আপনি পাশাপাশি এলআইসি এজেন্সি করেন। কেন গ্রোথ হবে, কিভাবে গ্রোথ হবে, এবং কিভাবে সাপোর্ট হবে, এটা আপনাকে দেখাবো। ইভেন ইফ যদি আপনি নিজে সরাসরি যুক্ত নাও হন, আপনার ছেলে বা মেয়েকে যদি আপনি যুক্ত করেন, তাহলে তারা মার্কেট সম্পর্কে জানতে পারবে, নেটওয়ার্কিং কি করে করতে হয়, ইফেক্টিভ ম্যানেজমেন্ট কি করে করতে হয়, এভরিথিং তারা জানতে পারবে। এবং সেখান থেকে তারা অনেক পাকা হয়ে যাবে। আপনার মেন স্ট্রিম বিজনেসকে যখন তারা হাতে নেবে, তখন কিন্তু তারা মাস্টার পরিচালক হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনাকে জানতে হবে, যে টিপস না, এগুলো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পদ্ধতি, যে কাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন। তো ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন
জব বোর্ডস, অর্থাৎ জব বোর্ড মানে আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় দেখুন অনেক এজেন্সি আছে না যারা জব দেয়, অনেক অ্যাডভার্টাইজমেন্টও পাবেন সোশ্যাল মিডিয়ায় যে তারা জব দিচ্ছে। লিঙ্কডইনে পাবেন, LINKED, লিঙ্কডইন। লিঙ্কডইনে পাবেন ওখানে জব অফার প্রচুর জন দিচ্ছে। যারা জব অফার দিচ্ছে আর যারা নিচ্ছে দুজনকেই খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন কার কাছে অ্যাপ্রোচ করলে আপনি ওই ক্যান্ডিডেটদের পাবেন। ক্যাম্পাস রিক্রুটমেন্ট করতেই পারেন, কোনো প্রতিষ্ঠানে গিয়ে যেখানে ইয়াং ছেলেরা বা মেয়েরা বেরোচ্ছে সেখানে ক্যাম্পাস রিক্রুটমেন্ট করতে পারেন। অনলাইন অ্যাসেসমেন্ট, অর্থাৎ অনলাইন অ্যাসেসমেন্ট মানে অনলাইনে আপনি কোনো ফর্ম তৈরি করে ছাড়ুন, কোনো কিছু অ্যাসেস করার চেষ্টা করুন, ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন, যেখান থেকে হতে পারে। এবার চলুন, এবার আমাদের প্র্যাকটিসের মধ্যে এটাকে একটু মুছে দেবো, সরি। তো চলুন, এখানটা মুছে দিলাম কেন, আমাদের জায়গার অভাব হচ্ছে বলে। সিলেকশন ক্রাইটেরিয়া, সেলস সিলেকশন ক্রাইটেরিয়া আপনাকে ঠিক করতে হবে যে আমি কোনটার উপর বেশি যত, কোনটা আগে কোনটা পরে। যেমন সেলস এক্সপিরিয়েন্স দেখবেন না দেখবেন না, এটাকে কতটা গুরুত্ব দেবেন, দরকার আপনি নাম্বারিং করুন যে এর নাম্বার কত দেব। কমিউনিকেশন স্কিল কার আছে, আমি যাকে রিক্রুট করছি তার কমিউনিকেশন স্কিল ভালো থাকলে তাকে কত নাম্বার দেবে, কমিউনিকেশন স্কিলের ভ্যালুটা কত আমার কাছে। হ্যাঁ, 100-র মধ্যে কমিউনিকেশন স্কিলটা কি 30%, না 40%, না 50%, না 20%, আগে এরকম একটা পাই ডায়াগ্রাম করে নিন। এবার চলুন, প্রোডাক্ট নলেজ, অর্থাৎ প্রোডাক্ট নলেজ তো তার LICর ওপর নেই, কিন্তু আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করলে বুঝতে পারবেন তার যে কোনো বিষয়ে নলেজ কেমন আছে, সেখান থেকে বুঝতে পারবেন। অ্যাডাপ্টেবিলিটি, সে যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে কিনা। মোটিভেশন, তার নিজের মধ্যে সেলফ মোটিভেটেড নাকি ডিমোটিভেটেড পার্সন সে। যদি ডিমোটিভেটেড হয় তাকে আপনি কতটা মোটিভেটেড করতে পারবেন এটা ভাবতে হবে। বা টিম ওরিয়েন্টেশন, সে একা কাজ করতে পছন্দ করে না টিম নিয়ে, এটা বুঝতে পারবেন। ধরুন আপনি কাউকে রিক্রুট করতে গেছেন, আপনি দেখুন তার বন্ধু বান্ধবের অ্যাসোসিয়েশন কেমন আছে। কোনো একজন কর্মচারীকে রিক্রুট করতে গেছেন, দেখুন তিনি তার অফিসে কেমন ভাবে জুৎসই ভাবে আছেন কি নেই। এবার চলুন সিলেকশন ক্রাইটেরিয়ার ব্যাপারে কথা বলে নিলাম। রিটেনশন স্ট্র্যাটেজি, দেখুন এটা পরের কথা যদিও, কিন্তু একটু আমি শুনিয়ে রাখছি যে রিক্রুট তো করলেন বা রিক্রুটের আগে কিছু ছেলেকে ধরে রেখেছেন, কিছু মেয়েকে ধরে, কিছু মানুষকে ধরে রেখেছেন, তাদেরকে রিক্রুট করাবেন, কিন্তু তাদেরকে রিটেনশন করতে পারছেন কি? অনেকেই আমাকে বলে, স্যার আমি অনেকের সাথে কথা বলেছিলাম, প্রথম প্রথম রাজি হলো, 1 মাস পরে বললো না আমি পরীক্ষা দেবো না। পরীক্ষা দিল তবু আমার জয়েন করছে না, জয়েন করলো তবু কাজ করছে না। দ্যাট ইজ কল রিটেনশন। রিটেনশন হচ্ছে না। তাহলে রেগুলার ফিডব্যাক নিন, কেরিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে বারবার তাদেরকে সচেতন করুন, ওয়ার্ক লাইফ ব্যালেন্স তার ঠিক আসছে কিনা সেটা দেখুন, এনগেজ, এজেন্ট থেকে এনগেজ করুন, বিভিন্নভাবে এনগেজ করুন, রেকগনিশন প্রোগ্রাম চালু করুন তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। ম্যাট্রিক্স ফর সাকসেস, আপনি সাকসেসফুল হবেন কি করে না, রিক্রুটমেন্ট টাইম আপনি কতটা দিচ্ছেন, এবং আপনি রিক্রুটমেন্ট টাইমে মানে কোনো এজেন্সিকে হায়ার করছেন কিনা, কোনো সোশ্যাল মিডিয়া কোনো জানা ছেলেকে আপনি নিচ্ছেন কিনা, অথবা আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা করছেন কিনা। এজেন্ট রিটেনশন রেটের ওপর আপনার সাকসেস রেট নির্ভর করবে, অর্থাৎ এজেন্ট কতগুলোকে আনতে পারলেন, কতগুলোকে পরীক্ষা দেওয়াতে পারলেন, কতগুলোকে পাস করাতে পারলেন, কতগুলোকে ধরে রাখতে পারলেন, সবকিছু। সেলস পারফরমেন্স এটা তো আমরা পরে দেখব। কাস্টমার স্যাটিসফ্যাকশন এগুলো আমাদের আগামী দিনের সাকসেস ম্যাট্রিক্স, অর্থাৎ রিক্রুটমেন্টের বিফোর সাকসেস ম্যাট্রিক্স এইগুলো, আফটার সাকসেস ম্যাট্রিক্স এগুলো। বেস্ট প্র্যাকটিসে যদি আমরা যাই তাহলে মনে রাখবেন যে আপনি তখনই রিক্রুটমেন্টে বেস্ট হবেন যখন আপনি কমিউনিকেশনে ক্লিয়ার হবেন, আপনি বোঝাতে ভালো পারবেন, দেখাতে ভালো পারবেন, প্রেজেন্ট ভালো করতে পারবেন, বুঝতে ভালো পারবেন, প্রশ্ন করতে ভালো পারবেন, তাকে ক্লিয়ার ইনসাইট দিতে পারবেন। আর এফিসিয়েন্ট প্রসেস, আপনি রিক্রুটমেন্টের যে প্রসেসগুলো নিয়ে কাজ করছেন সেই প্রসেসগুলো যেন কার্যকরী প্রসেস হয়, ফেলিওর প্রসেসগুলোকে ছেড়ে দিন, কার্যকরী। ডেটা ড্রিভেন ডিসিশন, অর্থাৎ কাকে রাখবো, কোন মার্কেটে আমি আবার পা ফেলবো, কোন মার্কেটের উপর কোন কতটা খরচ করবো রিক্রুটমেন্টের জন্য, এর জন্য ডেটা কালেকশন করুন, ফিডব্যাক কালেকশন করুন, তার ওপর সিদ্ধান্ত নিন, লোকের কথায় বিশ্বাস করবেন না। কন্টিনিউয়াস ইমপ্রুভ করুন বিভিন্ন জিনিসকে, আপনার কমিউনিকেশন এফর্টকে, আপনার প্রসেসকে, এবং আপনার সমস্ত মানে কাজগুলোকে ইমপ্রুভ করুন। ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং, অর্থাৎ এটা তো আপনি জানেনই যে আপনাকে কত রিক্রুট করলে কত টাকা ইনসেন্টিভ হতে পারে, কত টাকা আবার ইনকাম হতে পারে, সেই অনুসারে আপনি টোটাল প্ল্যানিং করুন এবং এগিয়ে চলুন। তো চলুন আমরা আর 1 মিনিটের মধ্যে শেষ করবো, কারণ তাড়াহুড়ো করছি, তার কারণ 9টা 15 থেকে আমাদের MDRT প্রিমিয়ার কোর্সের ক্লাস আছে, তাই ওটা শুরু করব। আর তার জন্য আপনাদেরকে আজকের মতো বিদায় দিতেই হবে আমাকে। বাই দা ভাই, আজকে আপনাদের কারো থেকে আমি কোনো প্রশ্ন করতে পারলাম না, কথা বলতে পারলাম না।
লাস্টলি যারা এখনো পর্যন্ত কোনো রেটিং করেননি তারা কাইন্ডলি রেটিং করুন যে আজকের ক্লাস কেমন লাগলো। দেখুন আমি মেনলি এজেন্টদের ট্রেনিং দিই, কিন্তু অবশ্যই আমার ম্যাগাজিন, আমার বই ডিওরা পড়েন, সিএলআইরা পড়েন, এসবিআইরা পড়েন, ম্যানেজাররা পড়েন, এবিএম সেলস, বিএম, সিনিয়র ডিএম। আমার ম্যাগাজিনে সিনিয়র ডিএমরাও মেম্বার আছেন, জোনাল ম্যানেজার যিনি বাঙালি যখন যখন আসেন তারা মেম্বার থাকেন। সো একটা জায়গায় যে ওভারঅল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আপনাদের সব লেভেলে হেল্প করার আমি চেষ্টা করছি। সবেই যে খুব পারঙ্গম তা বলবো না, তবে এইটুকু জানি বেসিক্যালি সঠিক জিনিসটা শেখাবার চেষ্টা করি, জানাবার চেষ্টা করি। যদি আপনাদের আজকের এই প্রিন্সিপাল অফ এজেন্সি অ্যান্ড প্র্যাকটিস অফ প্রিন্সিপাল অফ রিক্রুটমেন্ট অ্যান্ড প্র্যাকটিস অফ রিক্রুটমেন্টের ছোট্ট এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তো রেটিং করছেনই, পাশাপাশি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন যে আপনারা কি চান আমার থেকে। অর্থাৎ 2 ডেজ শান্তিনিকেতনে থাকা খাওয়া আনন্দ করে একটা ট্রেনিং অক্টোবরের মধ্যে, যদি অক্টোবরে খুব অসুবিধা হয় সেটাও লিখবেন, নভেম্বরের ফার্স্ট উইকে। আর নাকি অনলাইন এই ধরনের কোনো কোর্স করতে, নাকি কিছুই না করতে, যেটা চাইবেন সেটাই বলবেন। আমি একটা পোলিং দিতে পারতাম, বাট আমি দেখছি একবার যদি সম্ভব হয়। জাস্ট এখনো তো আমার 3-4 মিনিট টাইম হাতে আছে। নো, আই উইল নট বি এবল টু ডু দ্য পোলিং, টাইম ইজ ভেরি শর্ট। তো চলুন আজকের মতো আপনাদের মাইক্রোফোন আমি খুলে দিচ্ছি। নেক্সট মঙ্গলবারের ক্লাস আমরা করব হাউ টু ট্রেন দ্য এজেন্টস এর উপর। আর এখানে আপনার বন্ধু বান্ধব যারা, আপনারা মাইক্রোফোন কাইন্ডলি খুলে নিন, কাইন্ডলি, কারণ আমরা এলআইসি জিন্দাবাদ বলে শেষ করব। খুলে দেওয়ার পারমিশন আমি করে দিলাম। তো মঙ্গলবার দিন আপনাদের বন্ধু বান্ধব যারা লিডার আছেন তারা যাতে যুক্ত হন, আপনারা একটু ফরওয়ার্ড করে দেবেন লিঙ্কটা, কারণ ওটাও ফ্রি ক্লাস। আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো একটু মুখে বলুন। খুবই ভালো স্যার। ধন্যবাদ, এক্সিলেন্ট স্যার, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ধন্যবাদ। এক্সেলেন্ট। দুটো ক্লাস, কিছু বলার ছিল, সময় পাওয়া গেল না। খুব সুন্দর চলুন হয়েছে আমরা, পল্লব দা। ধন্যবাদ। আমরা এলআইসি জিন্দাবাদ কিন্তু সবাই বলবো, তারপরে জয় হিন্দ বলে শেষ। এলআইসি জিন্দাবাদ, এলআইসি জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ। শুভরাত্রি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।